শুরু। আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত। তো দ্রুত বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও। আমাদের আশা করি কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ছোট হয়ে গেছে না। ওকে, আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই। আজকে মূলত আমরা দেখাবো কিভাবে আসলে একটা অধ্যায় আসলে সলভ করতে হয় প্রশ্ন অ্যানালাইসিস করে। আমি সেই জিনিসগুলোই তোমাদের দেখাবো। এইভাবেই আমাদের মূলত আমাদের যে টেস্ট পেপার সলিউশন ব্যাচ, যেটার ক্লাস শুরু হবে আগামীকাল থেকে, পেইড ব্যাচের ক্লাস, তো সেটা নিয়ে আমরা কিভাবে কি পড়াবো সেটা দেখাবো। এর পাশাপাশি তোমাদের যে এইচএসসি পরীক্ষার সময়টা ধরো আগায় আসছে, কিভাবে আমরা আসলে এগুলো সলভ করব, এই সমস্যাগুলো, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। তো তোমরা দ্রুত তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ, আচ্ছা, আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আশা করি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে, এরপরে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ওকে, আমি মূলত তোমাদের আজকে তোমাদের মূলত ধাপটা দেখাবো যে আসলে কিভাবে তোমাদের পড়তে হবে। তোমাদের এখন আমরা আমাদের টেস্ট পেপার সলিউশন ব্যাচে কিভাবে পড়াবো তোমাদের। আচ্ছা, ঠিক আছে, একটু জয়েন হয়ে যাই সবাই তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমরা আসলে কিভাবে কি পড়বো। আমি এখানে মূলত একটা অধ্যায় ডেমো হিসেবে রাখছি, যে বিষয়টার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। দেখো, বিষয়টার নাম হচ্ছে যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে 4র্থ অধ্যায় বিধেয়ক। এই চ্যাপ্টারটাকে কিভাবে তুমি একেবারে A to Z সবকিছু কভার করে ফেলতে পারবা, সেইটা আমি তোমাদের এখন দেখাবো। সেইটা আমি কি করব, সেইটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, সেটাই আমি তোমাদের দেখাবো যে একটা অধ্যায় আসলে কিভাবে সলভ করতে হয়। তোমরা হয়তো দেখে থাকবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখো, আমি এই অধ্যায়টা কিভাবে, আমি এইখানে তোমাদের আজকে এই অধ্যায় থেকে যা সিকিউ আসতে পারে সব কভার করে দিব, যা এমসিকিউ আসতে পারে সব কভার করে দিব, সেভাবেই একটা অধ্যায় তোমাদের সলভ করতে হয়। দেখো, তোমরা একটু দেখো, প্রথমে আমরা যে আমাদের যে পেইড বেজ আছে, পেইড বেজে আমরা প্রথমেই তোমাদের কি করব, যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়ের উপর একটা সাজেশন দিব। কারণ তোমাদের যে এই যে বোর্ড প্রশ্ন বলো, বা তোমাদের যে এই যে টেস্ট পেপারে যে বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো আসছে, এখন তোমাদের হাতে তো সময় নাই। তোমাদের হাতে এখন 2 মাস সময় আছে ধরো আর কি। তো 2 মাস যে সময় আছে, এখন তোমাদের জন্য এইগুলো অ্যানালাইসিস করা অনেক টাফ একটা বিষয়। তো আমরা কি করব, আমরাই তোমাদের এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দিব। যে দেখো, এই যে ধরো 4র্থ অধ্যায় বিধেয়ক, এই বিধেয়কে তোমাদের মূলত এই টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে। এখন এই টপিকগুলোর মধ্যে তো আসলে সবগুলো গুরুত্বপূর্ণ না, তাই না? যেইগুলো গুরুত্বপূর্ণ আমরা কি করব, আমরা সেগুলো স্টার্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। তার মানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটি আমাদের দেখে নিতে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। বাট দেখো, আমরা এখানে দেখো প্রথমেই তোমাদের দেখো বিধেয়ক নিয়ে আলোচনা আছে। তো বিধেয়কের আলোচনা দেখো 1 স্টার দেওয়া আছে, তার মানে এটা খুবই কম গুরুত্বপূর্ণ।
এরপরে একটা প্রশ্ন আসতে আমরা দেখি যে বিধেয় আর বিধেয়কের মধ্যে পার্থক্য, এরা যে একই জিনিস না, এটা নিয়ে কি একটা তোমার ধরো টপিক আছে, এই টপিকটা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা খতে আসে। এগুলা কিসে আসে? এই প্রশ্নটা তোমার খতে আসে। ওকে, এরপর দেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা কি? সেটা হচ্ছে যে তোমার এই যে দেখো, সেটা হচ্ছে তোমার এই যে জাতি উপজাতি। কি জাতি উপজাতি? এটা হচ্ছে কি 3 স্টার দেওয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে এই প্রশ্নটা গতে আসে। কিসে আসে? গতে আসে। তো আমরা কি, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো সলভ করে ফেলবো, আমাদের হচ্ছে পেট পেজের কথা বলতেছি। এরপর জাতি ও উপজাতির মধ্যকার সম্পর্ক, এটা যদি প্রশ্ন আসে এটা ঘতে আসার সম্ভাবনা আছে। এটা কিসে? এটা হচ্ছে তোমার ঘতে আসার সম্ভাবনা আছে। এরপর আরেকটা আছে যে বিধেয়কের যে বিভিন্ন প্রকারভেদ আছে তার মধ্যে বিভেদক লক্ষণ আছে, এইটা তোমার পরীক্ষায় আসতে পারে। উপলক্ষণ আছে, এটাও পরীক্ষায় আসতে পারে। অবান্তর লক্ষণ আছে, এটাও তোমার পরীক্ষায় আসতে পারে। এরপর অবান্তর লক্ষণের আবার প্রকারভেদ আছে, যে অবান্তর লক্ষণ যে 4 প্রকার, সেই 4 প্রকারের মধ্যে দেখো শ্রেণীগত অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এইটা আছে, আরেকটা আছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো এইগুলোর মধ্যে আবার ব্যক্তিগত অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য অবান্তর লক্ষণটা পরীক্ষায় আসে। তো আমাদের ওভারঅল গেল এটা একটা অ্যানালাইসিস। এখন দেখো তুমি যখন দেখো আমরা কি করতেছি, আমরা তোমার টেস্ট পেপার যে আছে, তোমাদের টেস্ট পেপার কিন্তু অলরেডি বাজারে চলে আসছে। সেই টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমরা কি করছি, আমরা এই যে অধ্যায়টা, এই যে তোমার অধ্যায়টা আছে, এই অধ্যায়ের তোমার বোর্ডের প্রশ্ন প্লাস হচ্ছে তোমার বিভিন্ন যে শীর্ষস্থানীয় কলেজ আছে সেইখানকার কি এই প্রশ্নগুলো যে আছে সবগুলো কি টপিকগুলো আমরা তো দেখছি কোনগুলো প্রশ্ন আসে। ধরো এখান থেকে মোট 100টা প্রশ্ন আসে এই অধ্যায়টা থেকে এখন পর্যন্ত। এই 100টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা তোমাদের এই সাজেশনটা তৈরি করছি। আমরা তোমাদেরকে এই সাজেশনটা কি করব, প্রোভাইড করব। এই সাজেশনটা প্রোভাইড করব, তোমরা কি করবা, তোমরা হচ্ছে এটা দেখো এখন বুঝতে পারবা যে আমাকে কোনগুলো ভালো করে পড়তে লাগবে। দেখো তোমাকে এই যে উপজাতিটা ভালো করে পড়তে লাগবে। তারপর দেখো জাতি উপজাতির মধ্যকার সম্পর্ক, এটা ভালো করে পড়তে লাগবে। বিভেদক লক্ষণ পড়তে লাগবে, উপলক্ষণ পড়তে লাগবে, অবান্তর লক্ষণ পড়তে লাগবে, আবার অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোও পড়তে লাগবে। তাহলে দেখো আমরা যে তোমাদেরকে এইটা যে পড়াই দিলাম, তাহলে কি, তাহলে তোমাদের জন্য কি, তাহলে তোমাদের জন্য কি, তোমাদের জন্য হচ্ছে এগুলো আমরাই করে দিব। তোমাদেরকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না, তোমাদেরকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না। তো এইটা আসলে ওইভাবে কেউ করে দিবে না, কিন্তু আমরা তবুও হচ্ছে করে দিচ্ছি। এটা একটা গেল। এরপরে দেখো, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে কি যা পড়তে হবে, অর্থাৎ এমন একটা সেগমেন্ট, এটা আমি দিছি পার্সোনালি, যেই সেগমেন্টটা তোমাকে পড়তে লাগে তুমি আসলে স্কিপ করতে পারবে না, কারণ এইখান থেকে তোমার প্রশ্ন অবশ্যই হবে। ওকে, তাহলে এখানে কি, এখানে এই যে দেখো জাতি উপজাতি এদের মধ্যে সম্পর্ক হয়, এইখান থেকে তোমার সৃজনশীল প্রশ্নটা আসবে, না হলে বিভেদক লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ এইখান থেকে আসবে। যে কোনো থেকে একটা প্রশ্ন আসবে, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে। কয়টা? একটা সৃজনশীল অবশ্যই কমন পাবা, তার মধ্যে একটা হচ্ছে জাতি উপজাতি এবং এদের মধ্যে সম্পর্ক, আর একটা হচ্ছে বিভেদক লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ। এইগুলোর মধ্যে থেকে অবশ্যই কি তুমি ওই সৃজনশীলটা কমন পাবা। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে তোমাদেরকে এগুলো পড়িয়ে দেওয়া। এগুলো কি, এগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়ার মধ্যে আবার এখানে আরেকটা কথা আছে, জানো কি, আমাদের দেখো আমরা তোমাদেরকে একদম সবকিছু দিয়ে দিব, তোমাদেরকে সবকিছু দিয়ে দিব। তোমরা কি করবা, তোমরা শুধু হচ্ছে এগুলো একটু রিডিং দিয়ে দিবা। যে একটা প্রশ্ন ধরো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন গয়ের কথা বললাম, তো গয়ে তো তোমার ধরো উদ্দীপকটা যে কোনোটাই আসতে পারে, কিন্তু নির্দেশ করবে তো ধরো যে কোনো একটা। ধরো এমন আসছে যে এই যে জাতি উপজাতি নিয়ে প্রশ্ন আসছে, বলবে যে দৃষ্টান্ত এক হচ্ছে কাকে নির্দেশ করে, যেমন বলবে যে হচ্ছে সকল মানুষ হয় হচ্ছে কি জীব। তাহলে এখানে জাতি কোনটা বলো তো? জাতি হচ্ছে জীব, আর মানুষ কি? মানুষ হচ্ছে উপজাতি। তো প্রশ্নে বলবে যে এখানে জীব কথাটা হচ্ছে কোনটাকে নির্দেশ করতেছে, তখন কি হবে? উত্তর হবে ধরো জীব উত্তর হবে, এখন জাতি উত্তর হবে। তো এই জাতি নিয়ে তোমাদের আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এরপর পরীক্ষায় ওই জাতি নিয়ে যা কিছুই আসুক না কেন, তোমাদের কি হবে? তোমরা হচ্ছে যেগুলো উত্তর করতে পারবা, তোমরা কোনো সমস্যা নেই। আবার তোমাদের প্র্যাকটিসের জন্য প্রচুর পরিমাণে এমসিকিউ রাখা হবে। কি এমসিকিউ রাখা হবে? তোমরা ওই এমসিকিউ গুলো সলভ করলে তোমরা মোটামুটি এই অধ্যায় থেকে উত্তর করতে পারবা, বুঝছো? তোমরা উত্তর করতে পারবা। তাহলে এখন দেখো, এখন আমাদের হচ্ছে এটা, এখন আমরা একটু দেখি, আমাদের পড়াগুলো দেখি। আমি মূলত তোমাদেরকে আজকে, কারণ আমাদের কালকে থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, তো আমি তোমাদেরকে একটু সেগমেন্টগুলো দেখাচ্ছি যে আমরা কি পড়বো। আমরা এত কিছু পড়বো না আজকে, আমরা জাস্ট দেখবো এমনি যে আলটিমেটলি আমাদের পেইড ব্যাচে তোমরা কি পাবা, সেই জিনিসগুলো আমি তোমাদের হচ্ছে দেখাবো আজকে। ওকে,
আমি মূলত সেইগুলো দেখাবো তোমাদের। ওকে, ওকে, ওকে। তো এখন তোমরা যারা জিজ্ঞেস করছো কিভাবে কোর্স করবা না করবা, এগুলো পেজে নক দিলে তোমরা জানবা, যে পেজে নক দিয়ে বলবা যে আমি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, আপনাদের যে টেস্ট পেপার সলিউশন কোর্সটা আছে সেটার সম্পর্কে আমি জানতে যাচ্ছি, তোমাদেরকে বিস্তারিত জানাই দিবে। এটা গেল। দেখো, তার মানে আমাদের ফার্স্ট যে ধাপটা ছিল, আমাদের ফার্স্ট ধাপ কি ছিল? অধ্যায় ভিত্তিক সাজেশন। কি ছিল? অধ্যায় ভিত্তিক সাজেশন, সেটা আমরা তোমাদের হচ্ছে পড়াই দেবো। এরপরে দেখো আমরা কি করব। দেখো এইখানে দেখো, এই যে আমি বললাম না জাতি নিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই জাতি নিয়ে একদম হুবহু সবকিছু আমি লিখে দিছি। তোমাদের খালি চেঞ্জ হবে কোনটা জানো? চেঞ্জ হবে হচ্ছে এই উদাহরণটা। এই উদাহরণটা ধরো উদ্দীপকে অন্য কিছু দেওয়া থাকবে, যেমন কি, যেমন ধরো উদ্দীপকে দেওয়া থাকবে সকল ময়না হয় পাখি। বিষয়টা এমন না যে পাখির নাম তো অনেক আছে, ধরো এমন, ওকে, পাখির কথা বলছে আর কি। তো বিষয়টা এমন কি, সকল কবুতর হয় পাখি ধরো, বা ধরো এমন বলো যে সকল কবুতর হয় পাখি, মানে অনেক কিছু বলতে পারে। উদ্দীপকগুলো ধরো তোমার আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু উত্তর তোমার একটাই, উত্তর তোমার হচ্ছে একটাই থাকবে। জাস্ট কি করবা, জাস্ট হচ্ছে তোমার এই যে উদাহরণ যেটা থাকবে সেই জায়গার কথাগুলো শুধু রিপ্লেস করে দিবা। কি করে দিবা? রিপ্লেস করে দিবা। তো এর থেকে সহজ করে কেউ তোমাদের বানাই দিবে? এই যে আমরা বানাই দিব। কারা দিবে? আমরা বানাই দিব। কেন? কারণ আমরা তোমাদেরকে এখানে সব কিছু একদম দেখাই দিব। কি করব? সব কিছু একদম করে দিব। তোমাদের খালি করতে লাগবে কি? তোমাদের খালি পড়তে লাগবে ভাই। এইটুকু যদি করতে না পারো তাহলে তো কিছু বলার নেই। কারণ কি? কারণ তোমাদের পরীক্ষার আছে আর 2 মাস, তো সময় অনেক কম। আমাদের ইন্টেনশন ছিল তোমাদের হয়তো জুনের দিকে পরীক্ষা হবে না, জুলাইয়ের দিকে পরীক্ষা হবে, কিন্তু এখন তো ডেট তো ফিক্সড করেই ফেলছে। তো এখন আমাদেরকে ওইভাবে পড়তে হবে। দেখো এখানে দেখো আমি কি বলছি এখানে, এখন ধরো তোমার হচ্ছে গতে তোমাকে বললো যে এই যে ধরো জীব কথাটা কাকে নির্দেশ করে। তো জীব কথাটা কাকে নির্দেশ করে বলো তো? জীব কথাটা নির্দেশ করে হচ্ছে কাকে? জাতিকে নির্দেশ করে। এখন তোমাকে জাতি নিয়ে লিখতে লাগবে না? হ্যাঁ, এখন জাতি নিয়ে কি লিখবা সেগুলোই আমি এখানে সব লিখে দিছি। কিভাবে লিখছি দেখো, এই যে দেখো, প্রথমে কি করবা, যুক্তিবিদ্যার ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে সংজ্ঞা গুরুত্বপূর্ণ। কোনটা গুরুত্বপূর্ণ? সংজ্ঞা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? সংজ্ঞা গুরুত্বপূর্ণ। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে এই যে সংজ্ঞা গুরুত্বপূর্ণ, তোমরা কি করবা দেখো, প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে আমরা একটা সংজ্ঞা দিয়ে দিব। কি দিব? প্রথমে আমরা একটা সংজ্ঞা দিয়ে দিব। কি দিব? প্রথমে আমরা হচ্ছে কি একটা সংজ্ঞা দিয়ে দিব। দেখো এই যে সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে জাতি কাকে বলে, জাতির সংজ্ঞা দেওয়া আছে। ওকে, এবার দেখো এই সংজ্ঞার পরে একটা উদাহরণ আছে, একটা উদাহরণ। এই উদাহরণটা তোমরা এটাও দিতে পারো, না হলে কি করতে পারো, না হলে তোমার ওই যে উদ্দীপকে যে উদাহরণটা থাকবে না, উদ্দীপকে তো একটা উদাহরণ থাকবেই, সেই উদাহরণটা তুমি এখানে দিতে পারো। কি করতে পারো? দিতে পারো, নাও দিতে পারো। তুমি হচ্ছে এইটা দিয়েও তুমি হচ্ছে বুঝাইতে পারো। এখন বলছে কি, বলছে যে যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি এবং বেশি ব্যক্তার্থযুক্ত পদটি কম ব্যক্তার্থযুক্ত পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তার্থযুক্ত পদটিকে কম ব্যক্তার্থযুক্ত পদের জাতি বলে। অর্থাৎ জাতি উপজাতি বোঝার নিয়মটা হচ্ছে ব্যক্তার্থ বেশি, বেশি ব্যক্তার্থ যার বেশি ব্যক্তার্থ সে হচ্ছে জাতি, আর যার হচ্ছে কি, যার হচ্ছে কম ব্যক্তার্থ সে হচ্ছে কি, সে হচ্ছে উপজাতি। এটা হচ্ছে বুঝার জন্য, আর কথাগুলো এটাই লিখতে লাগবে। ধরো এটাই হচ্ছে সংজ্ঞা আর কি, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে যে যার ব্যক্তার্থ অর্থাৎ সংখ্যা বা পরিমাণটা বেশি সে হচ্ছে জাতি, যার সংখ্যা বা পরিমাণটা কম সে হচ্ছে কি, উপজাতি। প্রথমে কি করবা, প্রথমে আগে সংজ্ঞা দিবা। এই যে দেখো প্রথমে হচ্ছে কি সংজ্ঞা দিবা, এরপরে কি করবে, এরপরে তোমার হচ্ছে এখানে কি থাকবে, এরপরে তোমার ওই উদাহরণটা দিবা। এখন শুধু উদাহরণ দিয়ে যে তোমার কাজ শেষ এমনটা তো না, এমনটা করলে মার্কস পাবা না। এমনটা করলে ধরো এটাতে 3 মার্কস থাকবে, 3-এ তো তোমাকে 3 তুলতে লাগবে, তাই না? তো 3-এ 3 কি তোমার সংজ্ঞার উদাহরণ দিলেও হবে? সংজ্ঞার উদাহরণ দিলে হবে না। কি করতে লাগবে, এই উদাহরণটাকে ব্যাখ্যা করতে লাগবে। এখানে যে উদাহরণটা দিবা সেইটাকে কি করতে লাগবে, সেইটাকে হচ্ছে ব্যাখ্যা করতে লাগবে। হ্যাঁ, কিভাবে ফুল মার্কস পাবে সেটাই দেখাচ্ছে, এই উদাহরণটাকে ব্যাখ্যা করতে লাগবে। এখন দেখো এই যে উদাহরণটা আছে, উদাহরণটা এখন ব্যাখ্যা হবে। এই যে দেখো উদাহরণটা লিখছি, দেখো কি লিখছি, একদম লিখে দিছি হুবহু এই জিনিসগুলো লিখে দিবা। খালি তোমার যেই প্রশ্নটা থাকবে
সেই প্রশ্নটা জায়গায় ধরো এখানে দেখো বলছে যে এই যুক্তিবাক্যে জীব যে পদটা আছে এটা হচ্ছে বিধেয় পদ, আর উদ্দেশ্য পদ যে মানুষ আছে এই মানুষের সাথে সম্পর্কের দিক থেকে হচ্ছে কি জাতি নামক বিধেয়ক, কারণ জীব পদটি মানুষের তুলনায় ব্যাপক এবং বৃহত্তর, অর্থাৎ কি যার ব্যক্তার্থ সংখ্যা বা পরিমাণ বেশি সে জাতি, যার সংখ্যা বা পরিমাণ কম সে হচ্ছে কি সে হচ্ছে উপজাতি। তো এই যে দেখো অর্থাৎ ব্যক্তার্থের দিক থেকে দেখো ব্যক্তার্থের দিক থেকে মানুষ পদের চেয়ে জীব পদ বৃহৎ, এজন্য জীব পদটিকে কি বলছে মানুষ পদের জাতি বলে, কি বলে মানুষ পদের জাতি বলে, জাতি বলে। এখন ধরো তোমার ওইখানে কি লেখা আছে, তোমার ওইখানে ধরো কবুতর আর পাখি লেখা আছে ধরো বা অন্য কিছু, তখন তুমি কি করবা, তখন তুমি এখানে লিখবা পাখি, এখানে পাখি লিখবা, এখানে লিখবা হচ্ছে কি কবুতরের সাথে, কিসের সাথে কবুতরের সাথে, যেটাই লেখা থাক অন্য নামও লেখা থাকতে পারে সমস্যা নেই, তো কবুতরের সাথে জাতি নামক বিধেয়ক। কারণ এইখানে কোন পদটা এই যে পাখি পদটা যে আছে এই পাখি পদটা হচ্ছে কার তুলনায় কবুতরের তুলনায়, কার তুলনায় কবুতরের তুলনায় বৃহত্তর ব্যাপক, অর্থাৎ যাত্রার্থের ব্যক্তার্থের দিক থেকে এই যে তোমার কে আছে এই ব্যক্তার্থের দিক থেকে এই যে কবুতর আছে, কি আছে কবুতর আছে, কবুতর পদের চেয়ে এই যে জীব পদ আছে জীব পদের জায়গায় আসবে পাখি, পাখি পদ বৃহৎ, এজন্য কি পাখি পদটিকে রাখে পাখি পদটিকে, কারণ কোন পদের কবুতর পদের, কি কবুতর পদের হচ্ছে কি বলে কবুতর পদের হচ্ছে কি বলে জাতি বলে। একদম যা শুধু রিপ্লেস করে দিবা, আমি ফরম্যাট সাজাই দিছি ভাই, ফরম্যাট সাজাই দিছি, কারণ কারণ আমার পক্ষে তো তোমাকে একদম হুবহু প্রশ্ন কমন দেওয়া সম্ভব না। উদ্দীপক তো যে কোনো কিছুই দিতে পারে, উদ্দীপক কি কারো পক্ষে কোনোদিনও কমন দেওয়া সম্ভব? হ্যাঁ হইতে পারে, বিগত প্রশ্ন যদি হুবহু তুলে দেয় তাহলে কমন পাওয়া সম্ভব, অন্যথায় কি উদ্দীপক কমন পাওয়া সম্ভব? সম্ভব না। তো কিন্তু কি টপিকটা কমন পাওয়া সম্ভব, কোন টপিকটাকে নির্দেশ করছে আমি একদম হুবহু সেভাবেই লিখে দিছি। দেখো এই যে জাতি নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের, ধরো গ নম্বরে জাতি নিয়ে কোনো প্রশ্ন আসে, তোমরা হুবহু এইভাবে লিখে দিবা, হুবহু এইভাবে লিখে দিবা, লিখে দিয়ে তোমরা এটা ব্যাখ্যা করে দিলা। এখন এইখানে আমি একটু দুইটা ট্রিক্স বলতেছি। ফার্স্ট অফ অল এই যে এখানে যে উদাহরণটা দিছো না, এইটা চাইলে তুমি তোমার মতো করে যে কোনো একটা উদাহরণ নিতে পারো, বা তুমি ধরো একটা মুখস্থ করে গেছো ওইটা ধরো প্রশ্নে আসেনি, তুমি কি করবা তুমি এই উদাহরণটা দিয়ে ওইটা বুঝাই দিলা না, ঠিক আছে, বুঝাই দেওয়ার পরে তুমি শেষে গিয়ে একটা কাজ করতে পারো, যে ধরো ওইখানে আছে আর উদ্দীপকে লেখা আছে ধরো পাখি আর কবুতর লেখা আছে, যে সকল কবুতর হয় পাখি ধরো, তখন তুমি বলবা যে উদ্দীপকে লেখা আছে যে সকল পাখি হয় যে সকল কবুতর হয় যে পাখি, এখানে কি এখানে পাখিটা হচ্ছে জাতি আর কবুতরটা হচ্ছে উপজাতি, এবং কি এদের হচ্ছে পাখির হচ্ছে কি ব্যক্তার্থ বেশি কবুতরের ব্যক্তার্থ কম, এই কারণে হচ্ছে কি পাখিটা হচ্ছে কি এখানে জাতি। এটাই হচ্ছে তোমার ধরো তুমি ওইটুকু বলে দিতে পারো, বা এমনও করতে পারো আরেকটা ট্রিক খাটাতে পারো, তোমার এখানে নতুন উদাহরণ দেওয়ার কোনো দরকারই নাই, কি নাই নতুন উদাহরণ দেওয়ার দরকার নাই, ওই যে তোমার উদ্দীপকে যে উদাহরণটা আছে না ওই উদাহরণটাই তুমি নিতে পারো, তাহলে তোমার সময় কম বাঁচবে, তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে যদি কেউ উত্তর করে তাকে 3-3 দিতে বাধ্য, তাকে কি তাকে হচ্ছে 3-3 দিতে হচ্ছে কি বাধ্য টিচার, কি 3-3 দিতে বাধ্য। ধরো এটা গতে আসে, এটা কিসে আসে গতে আসে, ওকে ওকে আচ্ছা আচ্ছা এটা গেল, এটা হচ্ছে গেল। এরপরে দেখো এরপরে তোমাদের কি আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এই যে দেখো সেম জিনিসই ধরো ওইটা জাতিকে না বলে উপজাতিকে নির্দেশ করলে একদম সেম প্যাটার্নটা আমরা তোমাদের দিয়ে দিব, তোমরা খালি পড়ে ফেলো, এখন যেটা ইচ্ছা সেটাই আসতে পারে সমস্যা নেই। এটা ধরো গতে গেল এটা একদম লিখে দিছি সবকিছু আমি। এরপরে দেখো ঘ নাম্বারে এই প্রশ্ন আসে, বলবে যে ওই যে বলছে না ধরো প্রশ্নে বলছে সকল মানুষ হয় জীব, ঘ নাম্বারে গিয়ে বলে এখানে যে মানুষ আর জীব যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যকার সম্পর্ক আলোচনা করো, কি করো সম্পর্ক আলোচনা করো, তখন তোমাকে এই আলোচনাগুলো করতে লাগবে, কি এই আলোচনাগুলো করতে লাগবে। ওকে আমি একদম লিখে দিছি, দেখো কি কি লিখছি একটু দেখো তো, দেখো আমি কি লিখছি এখানে। বলছি যে বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে প্রথম দুইটা হলো জাতি আর একটা হচ্ছে উপজাতি, তার মানে বিধেয়ক হচ্ছে 5 প্রকার, তাই না? তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে উপজাতি, একটা জাতি আর একটা হচ্ছে উপজাতি। তো আর জাতি আর উপজাতি উভয় হচ্ছে কি শ্রেণীবাচক পদ, কেন? কারণ এগুলো সবগুলো কি সাধারণ একটা নামকে নির্দেশ করে, তাই না? যেমন আমার নাম হাসান, এখানে ক্লাস করতেছে কে কে, এখানে ক্লাস করতেছে হচ্ছে দেখি মেঘলা ক্লাস করতেছে, তুষার ক্লাস করতেছে, ইসমত ক্লাস করতেছে, তারপর হচ্ছে তোমার শিফা ক্লাস করতেছে, সাদিয়া ক্লাস করতেছে, অর্পি ক্লাস করতেছে।
তো তোমরা কি, তোমরা হচ্ছে সবাই হচ্ছে কি, তোমাদের সবারই বা আমাদের সবারই একটা সাধারণ নাম আছে, কি সেটা, সেটা হচ্ছে মানুষ। তেমনই ভাবে আরো অনেকগুলো আছে না, যেমন ধরো ময়না, টিয়া, অনেকগুলো আছে না, এদের সাধারণ নামটা কি, পাখি। তারপর ধরো এই যে রজনীগন্ধা, তারপর ধরো গোলাপ, এগুলোর একটা সাধারণ নাম কি, ফুল। ওই সাধারণ নামগুলোই হচ্ছে মূলত শ্রেণী, শ্রেণী। তার মানে জাতি উপজাতি সবসময় হচ্ছে শ্রেণীবাচক পদ। এখন বলছি যে যদি কোনো সদর্থক যুক্তি বাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থ থেকে বেশি এবং বেশি ব্যক্তার্থ পদটি কম ব্যক্তার্থ পদটিকে অন্তর্ভুক্ত করে, তাহলে ওই বেশি ব্যক্তার্থ পদটিকে বলা হয় জাতি, আর কম ব্যক্তার্থযুক্ত পদটিকে বলা হয় উপজাতি। এই যে দেখো কি বলছে, বেশি ব্যক্তার্থযুক্ত পদটিকে বলা হয় জাতি, কম ব্যক্তার্থযুক্ত যে পদটা আছে সেটাকে বলা হয় উপজাতি। বলছি না, যার ব্যক্তার্থ বেশি সে জাতি, যার ব্যক্তার্থ কম সে হচ্ছে উপজাতি। এইটুক লিখলা, একদম লিখে লিছি, ফরম্যাট দিয়ে দিছি ভাই, তোমাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি, তোমার কাজ খালি তুমি একটু পড়বা, এগুলা একটু কি পড়বা। এখন তুমি যদি তাও না পড়ো তাহলে তো আসলে তোমাকে কিছু বলার দরকার নাই রে ভাই। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো এখানে বলছে, দেখো এখানে কি, যুক্তিবিদ্যার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, তুমি যদি মার্কস পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে উদাহরণ দিতে হবে, উদাহরণ ব্যাখ্যা করতে হবে, তাহলেই তুমি মার্কস পাবা। কি বললাম, উদাহরণ লিখবা, কি লিখবা, উদাহরণ দিবা, ওই উদাহরণটা ব্যাখ্যা করবা, তাহলে তোমার মার্কস কেউ আটকাইতে পারবে না। আগের ব্যাচের যে আমার যে স্টুডেন্টগুলো আছে তারা আমাকে নক দিয়ে বলে যে ভাইয়া আমি আপনার ক্লাস করে 190 প্লাস মার্কস পাইছি। কত পাইছি, 190 প্লাস মার্কস পাইছি। তার মানে বুঝতেছো, তার এক একটা পেপারে 95 করেছিল, কত ছিল, 95, কিন্তু লজিকে তোমার 198 পাওয়াও সম্ভব। কত, 198 পাওয়াও সম্ভব। আমার ওই স্টুডেন্টের ধরো 190, ও মানে 191 পাইছিল। আরো আছে, আরো অনেক অনেক বেশি তোমার হচ্ছে মার্কস পায়। তাহলে কেমনে পাইছে, এই যে আমার কথাগুলো ফলো করছে, আমার এই ফরম্যাটগুলো সে হচ্ছে অনুযায়ী লিখছে, সে কিন্তু হচ্ছে মার্কস পাইছে। ওকে, এখন তোমরা বলতে পারো আমি এমনি এমনি বলছি, এমনি এমনি না, আমার ইউটিউবে যথেষ্ট পরিমাণে ফ্রি ক্লাস আছে, তোমরা গিয়ে দেখতে পারো সেখানকার যদি তোমরা কমেন্টগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো এখানে বলছে যে জীব আর মানুষ এই দুইটা পদে কি, এই দুইটা পদেই হচ্ছে শ্রেণীবাচক পদ। কোন পদ, শ্রেণীবাচক পদ। তো এই দুইটা পদকে তাদের ব্যক্তার্থের ক্ষেত্রে তুলনা করলে দেখা যায় যে মানুষ পদের চেয়ে জীব পদের ব্যক্তার্থ হচ্ছে কি অধিক। সুতরাং সংজ্ঞা অনুযায়ী জীব পদটিকে মানুষ পদের জাতি এবং মানুষ পদটিকে জীব পদের উপজাতি বলা হয়। কি বলা হয়, জাতি আর উপজাতি বলা হয়। বুঝছো, আশা করি আমরা বুঝছি, আমরা এটা বুঝছি। ওকে, এরপরে দেখো, এরপরে আবার লিখবা, কারণ 4 মার্কসের তো 4 মার্কস এমনি এমনি পাবো না, লিখতে লাগবে তোমাকে, তাই না। এইবার দেখো কি বলছে, জাতি উপজাতি উভয়ই হচ্ছে কি, উভয়ই হচ্ছে সাপেক্ষ পদ। সাপেক্ষ মানে একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপরে কি নির্ভরশীল। সাপেক্ষ মানে একটা আরেকটার উপরে কি নির্ভরশীল। জাতি উপজাতি উভয় হচ্ছে কি সাপেক্ষ পদ। কেন, কারণ একটা আরেকটার উপরে কি নির্ভরশীল, একটি অন্যটির উপর নির্ভরশীল। অর্থাৎ কোন জাতির অন্তর্গত যে উপজাতিগুলো আছে সেগুলোকে বাদ দিলে যেমন জাতি বলা যায় না, তেমনই ভাবে কোন উপজাতি যে জাতির অন্তর্গত সেই জাতির কথা বাদ দিলে উপজাতিকে আর উপজাতি বলা যায় না। সম্পর্ক ভেদে একই পদ জাতি আর উপজাতি দুইটাই হতে পারে। যেমন মানুষ পদটি জীব পদের তুলনায় যেমন উপজাতি, তেমনি সৎ মানুষ পদের তুলনায় জাতি। বিষয়টাকে আমরা একটু দেখাই দিচ্ছি। দেখো দেখো সবার উপরে কে আছে, দেখো তো সবার উপরে ধরো জীব আছে। কি আছে, জীব আছে। ওকে, জীবকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে কিভাবে বলো তো, একটা হচ্ছে মানুষে ভাগ করতে পারি, আর একটা হচ্ছে কি পশুতে ভাগ করতে পারি, তাই না, বা অমানুষও বলতে পারি। এবার মানুষকে আবার আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি, একটা হচ্ছে সৎ মানুষ আর একটা হচ্ছে কি অসৎ মানুষ ধরো। আচ্ছা, তার মানে কি, তার মানে আমার এখানে দেখো জাতি উপজাতি ভাগ হয়ে গেল না। এই যে দেখো আমার জীব হচ্ছে কি জাতি, জীব হচ্ছে কি, জীব হচ্ছে আমার জাতি, তাই না। তারপর আবার কি মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে ধরো এখানে উপজাতি, আবার সৎ মানুষ যে আছে সৎ মানুষও উপজাতি। এটাই তো। এখন তুমি দেখো, তুমি যদি মানুষকে বাদ দাও তাহলে কি এই যে জীবের যে উপজাতি আছে এটা কি বলতে পারবা, বলতে পারবা না তো। আবার তুমি যদি জীবকে বাদ দাও তাহলে মানুষের যে উপজাতি আছে তুমি কিন্তু সেটাও বলতে পারবা না। এই কারণে দেখো কি বলছে, বলছে যে কোন জাতির অন্তর্গত উপজাতিগুলোকে বাদ দিলে যেমন জাতি বলা যায় না, অর্থাৎ আমি যদি মানুষকে বাদ দিয়ে দিই তাহলে জীবকে কি আমি জাতি বলতে পারবো, পারবো না। আবার দেখো, আবার আমি যদি মানুষকে বাদ দিই, অর্থাৎ এই যে দেখো উপজাতিগুলো যে বাদ দিই, মানে আমি ধরো জীবকে যদি বাদ দিই তাহলে কি আমি মানুষকে কি বলতে পারবো, উপজাতি বলতে পারবো, পারবো না। ওকে, এবার বলছে সম্পর্ক ভেদে একই পদ জাতি উপজাতি দুইটাই হতে পারে। যেমন আমি যদি এখানে মানুষের কথা বলি, জীবের ক্ষেত্রে মানুষ কি বলতো, জীবের ক্ষেত্রে মানুষ হচ্ছে উপজাতি, কি উপজাতি, তাই না। কারণ কি, কারণ মানুষের কি ব্যক্তার্থ কম কার তুলনায়, জীবের তুলনায়। আবার দেখো
আবার এইখানে দেখো এই যে মানুষ হচ্ছে, এই যে সৎ মানুষ আর মানুষের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু মানুষ হচ্ছে কি, মানুষ হচ্ছে জাতি, সৎ মানুষ হচ্ছে উপজাতি। কেন? কারণ সৎ মানুষের কি, সৎ মানুষের হচ্ছে ব্যক্তার্থ কম, আর হচ্ছে কি মানুষের ব্যক্তার্থ বেশি। তো এইটা হচ্ছে তোমার এটা, তো এখানে লেখা আছে এগুলো। তো আমরা দেখো এখানে সব লেখা আছে। এরপরে দেখো আবার বলছে ব্যক্তার্থের দিক থেকে উপজাতিগুলো জাতির অন্তর্গত, কিন্তু জাত্যার্থের দিক থেকে যে কোনো জাতি উপজাতির অন্তর্ভুক্ত। যেমন জীব ও মানুষ পদের মধ্যে ব্যক্তার্থের দিক থেকে জীব বড়, কিন্তু জাত্যার্থের দিক দিয়ে মানুষ বড়। কে মানুষ বড়? কেন? কারণ জীবের জাত্যার্থ কয়টা? জীবের জাত্যার্থ হচ্ছে একটা। কয়টা? একটা। কি কি জীবের জাত্যার্থ হচ্ছে কি বলতো? জীবের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি। কি? জীববৃত্তি। আর মানুষের জাত্যার্থ কি? মানুষের জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি প্লাস কি, জীববৃত্তি সাথে আরেকটা কি, সাথে আরেকটা হচ্ছে তোমার কি, জীববৃত্তি আরেকটা কি, জীববৃত্তি আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। তার মানে মানুষের জাত্যার্থ কয়টা? মানুষের জাত্যার্থ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। তার মানে কার বেশি হলো? মানুষের হচ্ছে বেশি হলো। মানুষ কি উপজাতি না? এই যে দেখো উপজাতি, তার মানে যেটা বেশি সেটার তার হচ্ছে অন্তর্গত। তার মানে আমাদের দেখো একদম এখানে সব লেখা আছে, একদম উদাহরণ দিয়ে সব বুঝাই দিছি। এইভাবে ভাই কেউ দিবে না। এটা আমাদের কি, এটা আমাদের ঘ নাম্বার উত্তর। এইভাবে যদি তুমি উত্তর করো তুমি কি, তুমি এখানে 4-এ 4 পাবা, তুমি 4-এ 4 পাবা। আর যদি মানে মার্কস কাটতে চায় তাহলে টিচার 100% 3.5 দিবে। তাহলে একটা প্রশ্নে তো তুমি 9.5 বা তুমি 10 এমনি পাবা, যদি তুমি হচ্ছে কি করতে পারো, ভালোভাবে উত্তর করতে পারো এইভাবে। তাহলে কি 10-এ কি পাবা? 10-এ হচ্ছে তুমি 9.5 পাবা। 10-এ তুমি কি পাবা? 10-এ হচ্ছে তুমি 9.5 পাবা। 10-এ কত পাবা? 10-এ তুমি হচ্ছে 9.5 পাবা। বুঝছো? বুঝছো? ওকে ওকে, তাহলে আমাদের এটা গেল তোমাদের, আমরা তোমাদের এইভাবে এখন দেখো, এখন যেগুলো টপিক গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তোমাদের আমরা কি পড়াই ফেলবো সবকিছু। যেমন দেখো এরপরে দেখো, এরপরে এই যে বিভেদক লক্ষণ টপিকটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা হচ্ছে কি করবা, এটা সব কিছু লেখা আছে। দেখো জীব, এই যে উদাহরণ সহ সব কিছু ধরো তোমার হচ্ছে কি দেওয়া আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে উপলক্ষণ। দেখো এই যে উপলক্ষণ একদম ধরো এখানে লেখা আছে এটা। এরপরে দেখো এটা ব্যাখ্যা করে দিছি আমি। এইভাবে তোমরা উত্তর করলে এমনি তোমরা পাবা আর কি। এখানে অবান্তর লক্ষণ, তারপরে এই যে দেখো, এরপরে এই যে অবান্তর লক্ষণ প্রকার পেয়ে দেখো শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। দেখো সংজ্ঞা প্লাস উদাহরণ, এরপর উদাহরণের ব্যাখ্যা। ভাই এইটা যদি তুমি দাও তুমি 3-এ 3 100% পাবা, 100% পাবা। এই যে দেখো এগুলো লিখাই আছে সব, এগুলো সব তোমাদের হচ্ছে পড়ানো হবে। দেখো এগুলো সব তোমাদের হচ্ছে কি হবে, পড়ানো হবে। এটা গেল তোমাদের কি সিকিউ পার্ট। এটা কি গেল, এটা গেল সিকিউ পার্ট। তার মানে আমাদের দেখো আমাদের কোর্সের 3টা ধাপে আমরা ভাগ করছি। কি কি? অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে, যেখানে বোর্ড প্রশ্ন প্লাস শীর্ষস্থানীয় কলেজের টপিক বিশ্লেষণ করে তোমাদের ওই টপিকগুলো দিয়ে দেওয়া হবে। কোনগুলো গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারো, তোমাকে করতে হবে না, আমরাই করবো এগুলো। ওকে, একটা গেল। সেকেন্ড হচ্ছে তোমার কি টপিক ভিত্তিক সিকিউ প্রশ্ন সলভ করা হবে। এখন দেখো, এখন একটা কলেজ বলো তোমার হচ্ছে তোমার ধরো কি বলো, তোমার বোর্ডের প্রশ্ন এক একটা অধ্যায় থেকে তো 100টা, কয়টা? 100টা। কয়টা? 100টা আসছে। এখন 100টাকে সলভ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে কি সম্ভব? আমার পক্ষে সম্ভব হচ্ছে তোমার ওই টপিকগুলো তোমাকে হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। তাহলে তোমার কি, তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবা। তোমার এখন তোমাকে যদি আমি পুরো থিমটা দিয়েই দিই তো তুমি তো ওগুলো পরে লিখতেই পারবা, সমস্যা নেই। জাস্ট শুধু নামগুলো এক্সচেঞ্জ করে দিও, আমি তো দেখাইলাম। তাহলে গেল। এবার দেখো, এবার আমাদের এই যে কোর্স আছে, কোর্সের ক্লাস কালকে থেকে শুরু। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো, শুধু বাংলা ইংরেজি আইসিটিতেও ভর্তি হতে পারবা। আবার তোমরা চাইলে হচ্ছে কি, তোমরা চাইলে হচ্ছে আমাদের এই কোর্সটা তো ভর্তি পেতে পারো। এখানে অলরেডি আমাদের স্টেপ 1 শেষ হয়ে গেছে আজকে দিয়ে। তোমার কি এখন স্টেপ 2 শুরু হবে কালকে থেকে। কালকে থেকে আমাদের লাইভ ক্লাস শুরু, পেইড ব্যাচে। এই কোর্সটা নিলে আবার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আবার ফ্রি পাবা, মাত্র কত 1999 টাকা কোর্স ফি। এগুলো সবগুলো পাবা। দেখো এই যে বাংলা ইংরেজি আইসিটি, তোমাদের বাকি সাবজেক্টের এখানে এগুলো আছে। ওকে, আচ্ছা গেল। এরপরে তোমরা চাইলে আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে মোট 248টা এক্সাম নেওয়া হবে। এখন এতগুলো যে এক্সাম নেবো, এক্সামের কোর্স ফি কত? এক্সামের দেখো কোর্স ফি কোনো নাই, শুধু কোর্স ফি হচ্ছে দোয়া আর ভালোবাসা। তোমরা চাইলে ফ্রিতে এগুলো দিতে পারো। আমাদের এক্সাম অলরেডি শেষের দিকে আমরা 248টা এক্সামের মধ্যে অলরেডি অর্ধেকের বেশি এক্সাম নিয়ে ফেলছি। ওকে,
তাহলে তোমরা এটাতে ভর্তি হতে পারো। গেল। এবার দেখো তোমাদের আমরা কি করব, এবার আমাদের প্রি অ্যাডমিশন কোর্স আছে, কারণ অনেকে চায় যে তোমার ধরো এইচএসসির পরে সময় কম পায়, অনেকে ভর্তি হইতে চায়, তো প্রি অ্যাডমিশনের কোর্সে আমাদের ভর্তি হতে পারো। গেল, অনেক গেল। এবার চলে আসবো আমরা আমাদের এমসিকিউ সেগমেন্টে। ওকে, আমরা তোমাদের যে এমসিকিউ গুলো পড়াবো, দেখো সেগুলো আসলে কি হবে, তোমাদেরকে আমরা যে এমসিকিউ গুলো পড়াবো সেইখানে কি হবে মূলত দেখো। সেখানে কি হবে দেখো, সেইখানে আমরা তোমাদের ওই অধ্যায়ের সবগুলো এমসিকিউ তোমাদের আমরা দিয়ে দিব। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, কি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই এমসিকিউ গুলো কি করব, সেই এমসিকিউ গুলো আমরা তোমাদের কি করব, তোমাদের পড়াই দিব আর কি। কারণ সবগুলো ধরো এই অধ্যায়ের জন্য 100টা এমসিকিউ গুরুত্বপূর্ণ, এখন 100টা এমসিকিউ গুরুত্বপূর্ণ তোমাকে আমরা তো পড়াবো না, আমরা তোমাকে গুরুত্বপূর্ণগুলো পড়াই দিব, বাকিগুলো দেখবা তোমরা এমনি পারবা। ওকে, তাহলে দেখো একটু উত্তর করো তো, তাহলে এই প্রশ্নটার, এই প্রশ্নগুলোর একটু উত্তর করো তো, যে বিধেয়ক জিনিসটা আসলে কি, উত্তর করো তো, উত্তর করো, বিধেয়কটা আসলে কি, উত্তর করো তো। চলো একটু এখন আমরা এমসিকিউ সলভ করি। কিভাবে এমসিকিউ সলভ করব, চলো এমসিকিউ সলভ করি তো। বিধেয়কটা আসলে কি বলো তো, তোমরা তো এগুলো পড়ে আসছো সব, এখন বলো। চলো এমসিকিউ সলভ করি, উত্তর করো সবাই মিলে। এখন একটা এমসিকিউ সলভ করি, কিভাবে এমসিকিউ সলভ করতে আমি সবগুলোই দেখাবো একদম, তোমরা একটু উত্তর করো। সোহেল ভাইকে ডাক দেন তো, মোফাজ্জলকে ডাক দেন। ওকে, তাহলে কি আমরা জানি যে বিধেয়ক হচ্ছে কি একটা সম্পর্কের নাম। এখানে কার কার মধ্যে সম্পর্ক থাকে, উদ্দেশ্য আর বিধেয় পদের মধ্যে সম্পর্ক। দেখো তোমাদের যাতে প্র্যাকটিস করা যায়, তোমাদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়, এই কারণে আমি কি করছি দেখো, আমি কিন্তু চাইলে এখানে উত্তর দিয়ে দিতে পারতাম, কমেন্টে একটু ব্যবস্থা করে দাও, বুঝছো? আমি কিন্তু চাইলে কি করতে পারতাম, চাইলে আমি তোমাদের এইখানে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। কেন? কারণ তোমরা পরীক্ষার আগে এটা একটু রিভিশন দিবা। কি দিবা? রিভিশন দিবা, যে তুমি যে পড়লা তুমি এগুলো পারতেছো কি পারতেছো না, এটা তো তোমাকে রিভিশন দিতে লাগবে, তাই না? কি করতে লাগবে? তোমাকে রিভিশন দিতে লাগবে। এই কারণে আমি কি করছি, আমি প্রথমে তুমি প্র্যাকটিস করবা, এরপর দেখো তুমি যদি না পারো তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এই যে দেখো এরপরে উত্তর দেওয়া আছে, প্রথমে উত্তরটা দিইনি। কেন? কারণ প্রথমে উত্তর দিলে তোমাকে আমি একটা প্র্যাকটিসের সুযোগ দিয়ে রাখছি। কিসের? প্র্যাকটিসের সুযোগ দিয়ে রাখছি। ওকে, এইখানে উত্তরটা দেওয়া আছে। দেখো আর কত কিছু করব তোমাদের জন্য, বলো? তোমাদের জন্য তো সবই করতেছি, খালি তোমরা একটু পড়বা, তোমাদেরকে সবই দিয়ে দিব আমরা, তোমরা খালি একটু কষ্ট করে পড়বা। এবার দেখো এখানে আরেকটা প্রশ্ন দিছি, যে সকল দার্শনিক হয় জ্ঞানী, এই যুক্তি বাক্যটিতে বিধেয়ক কি? এখন একটা ধরো উদাহরণ দিয়ে দিছে, ধরো একটা, যে কোনোটাই আসতে পারে, ধরো আমরা এখানে একটা দিয়ে দিছে, তো এইটাতে জানতে চাইছে যে তোমার কি বিধেয়ক আসলে এখানে কোনটা। তো আমরা জানি বিধেয়ক কাদের মধ্যে হয়, উদ্দেশ্য আর বিধেয়কের কি মধ্যে একটা সম্পর্ক থাকে, সেটার মধ্যে। তো এখানে দেখো এখানে কোনটা মিলতেছে বলো তো, উত্তর করো তো। এখানে দেখো এখানে মিলতেছে কোনটা, এখানে মিলতেছে তোমার এই যে দার্শনিক আর জ্ঞানী পদের মধ্যকার সম্পর্ক, এটাই তো নাকি, এটাই তো বিধেয়ক, তাই না? এটাই তো বিধেয়ক। ওকে ওকে, ওকে, এটা গেল। এরপরে দেখো, এরপরে 3 নম্বরে, এরপরে হচ্ছে কি 3 নম্বরে এইটা উত্তর করো তো, যে কে সর্বপ্রথম উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ককে বিধেয়ক নামে প্রকাশ করছেন? কে করছে এটা? উত্তর করো তো, একটু উত্তর করো, এটা 3 নম্বরটা উত্তর করো তো, দেখি।
উত্তর করো, 3-এর উত্তর করো এবার, 3-এর। এটা কে করছে জানো? এটা করছে হচ্ছে অ্যারিস্টটল। কে করছে? অ্যারিস্টটল করছে। পারতেছো এগুলো উত্তর করতে? পরীক্ষা দিবা কিন্তু 2 মাস পরে। এগুলোর যদি উত্তর এখন করতে না পারো তাহলে কিন্তু তোমার কিন্তু প্রিপারেশন ভালো না, তোমার কিন্তু প্রিপারেশন ভালো না। ওকে, আচ্ছা এবার চলো আমরা আরেকটা এমসিকিউ দেখি। তো চলো এবার আরেকটা দিকে। এই যে দেখো, অ্যারিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার, এইটা নিয়ে একটু কনফিউশনে পড়তে পারো। বলো তো এটা কত প্রকার হবে? কত প্রকার হবে বলো তো? বলো, অ্যারিস্টটলের মতে বিধেয়ক কত প্রকার? অ্যারিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে তোমার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। এটা কিন্তু 5 প্রকার উত্তর করিও না, কথাটা বলে দিচ্ছে দেখো। অ্যারিস্টটলের মতে নাম উল্লেখ করে দিতে পারে। কি নাম উল্লেখ করে দিতে পারে? কি উল্লেখ করে দিতে পারে? নাম উল্লেখ করে দিতে পারে। ওকে, আচ্ছা এটা গেল। এরপরে দেখো, এরপরে কি আছে দেখো, এই যে উত্তর দেওয়া আছে এখানে। এরপরে দেখো, দার্শনিক পরফিরির নাম, এটা হচ্ছে তোমার পারবা, এটা সমস্যা নেই। এই যে তোমার এটা উত্তর দেওয়া আছে। এইবার দেখো, এইটা যদি উত্তর আসে পরফিরির মতে বিধেয়ক কত প্রকার, এইটা তাহলে কত উত্তর করবা তুমি বলো তো? এইটা তাহলে তুমি কত উত্তর করবা বলো? এইটা তুমি কত উত্তর করবা বলো? চলো একটু প্র্যাকটিস করি, সমস্যা নাই তো। এইটা যদি উত্তর বলে তাহলে উত্তর হবে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। ওকে, জাতি উপজাতি লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ আর অবান্তর লক্ষণ, এগুলো হচ্ছে পরফিরির মধ্যে বিধেয়ক কত প্রকার। এখন যদি উত্তর করে বিধেয়ক কত প্রকার, ধরো তোমাকে প্রশ্ন বললো বিধেয়ক কত প্রকার। এখন তুমি তো পড়লা অ্যারিস্টটলের মতে 4 প্রকার, অ্যারিস্টটলের মতে 4 প্রকার, পরফিরির মতে 5 প্রকার। এখন ধরো প্রশ্ন আসছে বিধেয়ক কত প্রকার। এখন তোমার হচ্ছে কি, তোমার অপশনে 4ও আছে, অপশনে 5ও আছে। তাহলে তুমি এখন কি উত্তর করবা বলো তো? তুমি তাহলে কি উত্তর করবা বলো? তুমি কি উত্তর করবা তখন? তুমি কি উত্তর করবা তখন? তখন তোমাকে উত্তর করতে হবে কি? উত্তর করতে হবে 5 প্রকার। কারণ আমরা যে এখানে যে বিধেয়কটা পড়তেছি, হ্যাঁ এটা নিয়ে প্রথম নামকরণ করছে অ্যারিস্টটল, ঠিক আছে, কিন্তু আমরা মূলত পরফিরির কার পড়তেছি? পরফিরিরটা পড়তেছি। কার পড়তেছি? পরফিরির বিধেয়ক পড়তেছি। অর্থাৎ এই যে বিধেয়কের যে ছকটা আছে, আমরা যে সামনে যে পড়বো বিধেয়কের ছক, ওই ছকটা পরফিরিরই করা। কার করা? পরফিরিরই করা। তার মানে তোমাকে কারটা পড়তে লাগবে, তোমাকে হচ্ছে তোমার এই যে 5 প্রকার যে বিধেয়ক, যদি বলে বিধেয়ক কত প্রকার, এমনি তোমাকে ওই 5 প্রকারই বলতে লাগবে। যদি বলে পরফিরির মধ্যে বিধেয়ক কত প্রকার, তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে 5 প্রকারই বলতে হবে। কি বলতে হবে? 5 প্রকারই বলতে হবে। ওকে, আশা করি কনফিউশন ক্লিয়ার। এই যে এই কনফিউশনগুলো তোমাদের আমরা ক্লিয়ার করে দিব। এরপরে দেখো এই যে তোমার ধরো সব এমসিকিউ দিয়ে রাখছি আমি। এরপরে আরো এমসিকিউ আছে দেখো, তোমার সব দেওয়া আছে এখানে।
এই যে বলছে কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না, এই একটা প্রশ্ন আছে যে কোন যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। এখন দেখো, এখন এইগুলো অনেক ইন্টারেস্টিং দিয়ে আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো দেখো, এখন বিধেয়ক কি বলতো, বিধেয়ক হচ্ছে একটা সম্পর্ক, কি একটা সম্পর্কের নাম। এখন ধরো একজনের সাথে আরেকজনের সম্পর্ক হবে, সেটা কি সম্মতি ছাড়া কি কখনো কারোর সাথে কারো সম্পর্ক হয়? হয় না তো। ধরো কেউ একজন একটা মেয়েকে পছন্দ করে, এখন সে সেই মেয়েটাকে গিয়ে কি করলো, সেই মেয়েটাকে গিয়ে প্রপোজ করলো। এখন মেয়েটা যদি তার সেই সম্পর্কটা অ্যাকসেপ্ট করে, অর্থাৎ প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে। আর যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তাহলে কি সম্পর্ক হবে না। তো যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কি, তাহলেই সেটা পজিটিভ কিছু। পজিটিভ কিছুই মানে কি, হ্যাঁবাচক। হ্যাঁবাচক মানে কি, সদর্থক কিছু সেটা। তো সেটার ক্ষেত্রে তখন সম্পর্ক হবে। কিন্তু যদি নেগেটিভ কিছু হয়, নাবাচক হয়, তখন কি হবে, তখন কি সেটা নৈরর্থক যদি হয়, তখন কি সেটা তোমার সম্পর্ক হবে? হবে না। এই জন্য বিধেয়ক থাকে না বলছে। বিধেয়ক থাকে না হচ্ছে এই যে কি নৈরর্থক, যে নৈরর্থক যে হচ্ছে তোমার যে বাক্যগুলো আছে, এই নৈরর্থক বাক্যে বিধেয়ক থাকে না। কেন? কারণ এইখানে তো সম্পর্ক তৈরি হয় না, নৈরর্থক বাক্যে সম্পর্ক তৈরি হয় না। এই কারণে বাদ। এই কারণে কি, এই কারণে বাদ। নৈরর্থক বাক্যে বিধেয়ক কি হয় না, নৈরর্থক বাক্যে বিধেয়ক হয় না। ওকে, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। বাকিদের কমেন্ট কই, কমেন্ট দেখি না কেন, কমেন্ট করো। আচ্ছা, এইগুলো গেল, এইভাবে পড়াবো। এরপরে তোমাদের ধরো এখানে এইগুলো সবগুলোই আসছে, এক এক করে সব আমরা এমসিকিউ সব দিয়ে দিছি যা লাগে। টপিক ওয়াইজ তোমাদের যে অধ্যায়ের যে টপিকগুলো আছে না, এই টপিক ওয়াইজ তোমাদেরকে আমরা কি করছি, তোমাদেরকে আমরা এইভাবে এমসিকিউ দিয়ে দিব, সবই দিয়ে দিব। গুরুত্বপূর্ণ সব যা আছে আমরা পড়াই দিব তোমাদের। বাকিগুলো তোমরা এমনিই পারবা, এগুলো তোমরা এমনি পারবা। দেখো এই যে দেখো, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। ওকে, আচ্ছা, এইটা দেখো, এই যে এইখানে এইগুলো আছে, এগুলো সব তোমাদের হচ্ছে আমরা পড়াই দিব। দেখো অনেকগুলো করে পুরো অধ্যায়টা কভার করতে যতগুলো এমসিকিউ লাগে সব আমরা দিয়ে দিব। তোমরা দেখো, তোমরা একটা কাজ করবা, আমি যে এখন বললাম, এখন আমার তো কথা আর কি লাগবে, আমার তো কথার হচ্ছে তোমার দামের যে বিষয়টা আছে সেটা তো লাগবে, তাই না? এখন আমার কথার দামটা সেভাবেই থাকবে। এই পিডিএফটা যদি তোমরা দেখো, এই পিডিএফটা দেখার পরে তোমরা কি করবা, টেস্ট পেপার বই আছে না তোমাদের কাছে, অনেকেই তো কিনছো, অনেকের কাছে গাইড আছে, গাইডেও কিন্তু কি আছে, গাইডেও কিন্তু তোমার এই যে ধরো টেস্ট পেপারের প্রশ্ন বলতে গেলে কলেজের প্রশ্ন টুকটাক দেওয়া আছে, আবার বোর্ডের প্রশ্নও দেওয়া আছে। এরপর তোমরা সলভ করতে যাবা। সলভ করার পরে কোনো প্রশ্ন নিয়ে যদি তোমরা আটকাও তখন আমাকে বলো। তোমরা মোটামুটি 95% তোমরা পেয়ে যাবে। আর 5% একটু ঝামেলা করেই আসলে, তো ওগুলোও তোমরা হচ্ছে পেয়ে যাবো আর কি, ওগুলো নিয়েও সমস্যা নেই, সবই পারবা তোমরা, সবই পারবা। তোমরা কি করবা, তোমরা সবই পারবা। ওকে, তোমরা সবই পারবা। জাস্ট কি করবা, জাস্ট হচ্ছে আমার এই পিডিএফ গুলো হচ্ছে তোমাদের পড়তে লাগবে। আর আমি যে বললাম যে আমার এই পিডিএফ গুলো পড়লে আর কোনো কিছু পড়তে হবে না, এটার প্রমাণ তোমরা পাবা। তোমরা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার পিডিএফটা নিয়ে তোমরা কি করবা, তোমরা হচ্ছে তোমাদের যে টেস্ট পেপার বলো বা গাইড আছে সেটার সাথে মিলাই দেখে তোমরা সলভ করবা। সলভ করলেই তোমরা সবই পাবা। কি করবা, সলভ করলে সবই পাবা। এই যে দেখো এমসিকিউ এখানে সবই আছে, এই যে দেখো সব এমসিকিউ আছে, এই যে দেখো, এই যে সব দিয়ে দিছি, দেখো সব দিয়ে দিছি। এই যে দেখো এখানে, এই যে দেখো, এই যে এইগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসছে, প্রত্যেকটা। এই যে দেখো বিচার ক্ষমতা, এটা 100% কোনো না কোনো বোর্ডে আসছে বা কলেজের প্রশ্নে আসছে। বিচক্ষণতা, এটাও আসছে কোনো না কোনো। আমি সবগুলোকে একসাথে করছি, তোমাদের এত কষ্ট করার দরকার নাই তো। তোমাদের ধরো এখানে 4টা প্রশ্নকে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, এগুলো কষ্ট আমরা করব, তোমাদের কষ্ট আমরা কমাই দিব। 4টা প্রশ্ন এখানে দেখো, এই বিচার ক্ষমতা, বিচক্ষণতা, যুক্তিবাদিতা, নিদ্রা, এই যে 4টা জিনিস আছে। কয়টা জিনিস, এই যে 4টা জিনিসই যে আছে, এই 4টা জিনিসই কি, এই 4টাই তোমার পরীক্ষায় আসছে। কয়টা, 4টা এমসিকিউ আসছে, কোনো না কোনো বোর্ডে আসছে এগুলা। আমি কি করছি, সবগুলোকে একসাথে করছি। কি করছি, সবগুলোকে একসাথে করছি। ওকে, সবগুলোতে একসাথে করে এবার আমি তোমাদের একটার মধ্যে আছে, কারণ উত্তর একটাই হবে। এই যে বিচার ক্ষমতা, বিচক্ষণতা, যুক্তিবাদিতা, নিদ্রা, এটা হচ্ছে কি জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে নিশ্চিত হয়। অর্থাৎ এই যেমন বিচার ক্ষমতা, তারপরে যে বিচক্ষণতা, এই যে যুক্তিবাদিতা, এগুলো কি বুদ্ধিবৃত্তির সাথে জড়িত মানুষের। আর এই যে নিদ্রা, মানুষের কিসের সাথে জড়িত, মানুষের কিসের সাথে জড়িত, জীববৃত্তির সাথে জড়িত।
অর্থাৎ এগুলো কাকে নির্দেশ করে, উপলক্ষণকে নির্দেশ করে। তো 4টা আলাদা আলাদা এমসিকিউ আলাদা না পড়ে একসাথেই পড়বা তুমি, তোমার এগুলো কি প্র্যাকটিস হয়ে যাবে। আবার সিকিউ এর ক্ষেত্রেও তোমার এগুলো কি হবে, প্র্যাকটিস হবে, হেল্প করবে তোমাকে, বুঝোনি? এইভাবে আমরা কি করবো, এইভাবে আমরা সবই পড়ে ফেলবো। ওকে, আগে করে। আচ্ছা, ওকে, এটা গেল। এবার এই যে দেখো এগুলো সব এমসিকিউ আমরা এইভাবে পড়ছি। এই যে দেখো এখানে আছে। এখন তোমরা বলো তোমাদের আর কি জানার আছে, তোমাদের পক্ষ থেকে আর কি জানার আছে বলো তো। হ্যাঁ, উপলক্ষণ হবে। তোমরা এখন বলো তো, তোমরা এখন বলো, একটু শুনি তোমাদের কাছ থেকে। ওকে, এটা কি উত্তর হবে করো তো। তোমাদের এখন কি বলার আছে আমাকে বলো। এই অধ্যায়টা দেখো, একটা অধ্যায় থেকে তোমাদের কি আসবে বলো তো। একটা অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে, আর তোমাদের কি আসবে, তোমাদের হচ্ছে এমসিকিউ আসবে। কি আসবে, সিকিউ আসবে, আর একটা আসবে হচ্ছে এমসিকিউ আসবে, তাই তো। তো এইগুলো তো তোমাদের আমরা পড়াই দিচ্ছি, তো তোমাকে এক্সট্রা করে আর পড়তে হবে? তুমি খালি এগুলো কি করবা, এগুলো একটু রিভাইজ দিবা, এগুলো একটু রিভাইজ দিবা। তুমি যদি এগুলো একটু রিভাইজ দাও তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হচ্ছে সবগুলো প্র্যাকটিস হবে। কি হবে, প্র্যাকটিস হবে, তোমরা অনেক ভালো করতে পারবা। ওকে, ওকে, তাহলে এগুলো সবই হচ্ছে এমন, এইভাবে আমরা পড়াবো। দেখো একদম শেষ পর্যন্ত এমসিকিউ আছে, প্রত্যেকটা ধাপে ধাপে টপিক ওয়াইজ তোমাদের আমরা এমসিকিউ পড়াই দেবো। এই যে পরতম জাতি কোনটা, পরতম জাতি কোনটা বলো তো। এই যে দ্রব্য যে আছে, এই দ্রব্যটাকে বলা হয় পরতম জাতি, এর উপরে আর কোনো জাতি নাই, এর উপরে আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, একে এই যে এগুলো সবই দিয়ে আমরা একদম পুরো চ্যাপ্টার, ধরো এই চ্যাপ্টারটা কভার করতে আমার ধরো নাইলো 45টার মতো প্রশ্ন লাগছে হয়তো, আমি কিন্তু 45টা প্রশ্ন দিয়ে এই চ্যাপ্টার কভার করে ফেলছি। দেখো এই যে শেষ, এটা দিয়ে আমার হচ্ছে কি এই চ্যাপ্টার কভার হয়ে গেছে একদমই। এই যে দেখো, তো এখন তোমরা হচ্ছে বলো তোমরা আর কি চাও, তোমাদের কি আর কোনো ডিমান্ড আছে যে আরেকটু এটা করলে ভালো হইতো বা এমন কিছু, তোমরা একটু বলো তো আমাকে। আমি কিন্তু এখানে মূলত আজকে যে ক্লাস যে নিব সেটা না, আমি মূলত তোমাদের আমাদের যে একটা কোর্স আছে সেই কোর্সে হচ্ছে তোমরা কিভাবে কি করবা না করবা সেটা নিয়ে তোমাদেরকে আমরা একটা হচ্ছে কি মানে দিক নির্দেশনা দিলাম যে আমাদের এই কোর্সটাতে এইভাবে এইভাবে পড়ানো হবে, সেটার একটা ডেমো রেডি করছি আমি, সেটা তোমাদেরকে আমরা দেখাইলাম। এখন তোমরা যদি মনে করো যে না তোমরা আমাদের কোর্সে এনরোল করলে তোমাদের জন্য এটা উপকার হবে, তো তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ওকে, না কালকে যুক্তিবিদ্যা ক্লাস নাই, জানাবো তোমাদের, তোমাদের রুটিন পেয়ে যাবা, তোমরা আপডেট রুটিন পেয়ে যাবা। আচ্ছা, যাদের যাদের পিডিএফ লাগে পেজে নক দিও, পিডিএফ দিয়ে দিবে, পেজে নক দিও, পিডিএফ দিয়ে দিবে, আমি এই যে পাঠাই দিচ্ছি এখনই। ওকে, এই যে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি, তাহলে তোমাদের মূলত আমরা কোর্স আমাদের এইভাবে রান করব। তো তোমাদের সবাইকে হচ্ছে তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এই যে দেখো কোর্স এখানে আছে, তো তোমরা হচ্ছে এই যে দেখো এখানে সব বিস্তারিত দেওয়া আছে, পেজে নক দিলেই তোমাদের হচ্ছে সব কিছু বলে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে হচ্ছে দেখা হবে আর কি।
সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, তোমাদের এখন কিছু বলার থাকলে আমি 1 মিনিট শুনবো, তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে বলো। ওকে, যারা ভর্তি আছো সেটা তো ভালোই, আর যারা ভর্তি নাই তারা চাইলে ভর্তি হইতে পারো। তো তোমরা হচ্ছে এখন বলো যে আমাদের কিছু বলার আছে কিনা, তাহলে বলতে পারো, তোমাদের কিছু বলার আছে কিনা আমাকে বলতে পারো। কারো কিছু বলার আছে বললে বলো, থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।